জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। সেই কবে থেকে বিতর্ক, কবে থেকে আবারও বিতর্কে দলাই লামা। দলাই লামাকে নিয়ে দীর্ঘ বছর ধরে অস্বস্তি ঘাড়ে নিয়ে চলেছে চীন, আর তাতে রক্ষে নেই আবার নতুন দলাই লামার জিগির। দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ফের খাপ্পা ড্রাগনের দেশ। আবারও ভারতকে নিয়ে তাদের বেজায় রাগ, ফের দলাই লামায় ক্ষুব্ধ ড্রাগন। কাল দলাই লামার ৯০তম জন্মদিন, আর তার আগে দলাই লামা নিয়ে বেজায় ক্ষেপে উঠল চীন, এতটাই যে ভারতকেও সম্পর্কে অবনতির হুঁশিয়ারি দিয়েছে বেজিং। দলাই লামা নিয়ে ভারত যেন নাক না গলায়, এমনই হুঁশিয়ারি ড্রাগনের দেশে। সদ্য চীনের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে সম্পর্ক ভালো হওয়ার একটা হাওয়া দেখা দিয়েছিল, কিন্তু পরপর যেসব ঘটনা ঘটছে তাতে সে হাওয়া এখন বড়ই এলোমেলো। তেনজিং গ্যাৎসো ১৪তম দলাই লামা, তিব্বতী বৌদ্ধ ধর্মের শীর্ষ গুরু। রবিতে ৯০-এ পা দেবেন দলাই লামা। বয়সের কথা মাথায় রেখেই তিনি ঘোষণা করেছিলেন তার মৃত্যুর পর পরবর্তী দলাই লামা কে হবেন তা তিনিই ঠিক করে দিয়ে যাবেন। এতেই গোঁসার ড্রাগনের দেশের। ১৪তম দলাই লামার এহেন ঘোষণার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে বেজিং। তাদের দাবি একমাত্র চীনই ১৫তম দলাই লামাকে স্বীকৃতি দিতে পারবে। তারাই ঠিক করবে গ্যাৎসোর মৃত্যুর পর পঞ্চদশ দলাই লামা কে হবেন। প্রায় ৬০ বছর আগে চীন অধিকৃত তিব্বত থেকে গোপনে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দলাই লামা। তখন তেনজিং গ্যাৎসোর বয়স ছিল ২৪। এবার ৯০-এ পা দিতে চলেছেন তিনি। সেবার দলাই লামার সঙ্গে চীন অধিকৃত তিব্বত ছেড়ে অনেক অনুগামী পালিয়ে এসেছিলেন। হিমাচল প্রদেশের ধর্মশালায় কয়েক হাজার তিব্বতী বৌদ্ধ সেই যে এলেন, আজও সেখানে তাদের বসবাস। চীন অন্যায়ভাবে তিব্বত দখল করে রেখেছে বলে অভিযোগ তোলেন দলাই লামা। তাতেই চীনের রাগ। দলাই লামা আজীবন স্বাধীন তিব্বতের দাবিতে লড়াই করছেন। দলাই লামার পর যদি নতুন কাউকে বাছাই না করা হয় তবে চীনা অধিকৃত তিব্বত ও বৌদ্ধদের পরিচিতি থাকবে না। ৬ জুলাই দলাই লামার জন্মদিন, তার আগে তিনি ঘোষণা করেন তাদের গাদেন ফ্রোদাং ট্রাস্টি পরবর্তী দলাই লামা নির্বাচন করবে। দলাই লামা আগেও বলেছিলেন যদি বৌদ্ধ ধর্মাবলম্বীরা চান তাহলে দলাই লামার প্রথা চলবে। প্রতি বছর সেই চাওয়া নিয়ে অনেক আবেদন তার কাছে এসেছে বলে দাবি তার। সেই দাবিকে সমর্থন জানিয়ে পরবর্তী দলাই লামার ঘোষণা। কিন্তু চীনের দাবি সেই কিং রাজাদের আমল থেকে এই প্রথা চলছে। তিব্বতীদের ওপর চীনের অধিকার, সেই অধিকার থেকেই দলাই লামার নির্বাচনও তাদের দখলে। ভারত যেন এই বিষয়ে নাক না গলায়, কড়া বার্তা জিনপিং প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। দলাই লামা, দলাইয়ের মানে বিশাল সমুদ্র, লামা অর্থাৎ গুরু বা শিক্ষক, যার বিশালতা গভীরতা সমুদ্রের মতোই। তিব্বতী বৌদ্ধ ধর্মে গেলুগ স্কুল বলে একটা ভাগ আছে। গেলুগ মানে হলুদ টুপি। দলাই লামাদের নামের সাথে গ্যাৎসো শব্দটা যুক্ত থাকে। তেনজিং গ্যাৎসো যেরকম ৫ম শতাব্দীতে প্রথম তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হয়। তবে তার আগে তিব্বতের আদিবাসীরা বন বলে একটা ধর্ম মানত। বন বৌদ্ধ ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে তো সেই বনের পুরোহিতরা যারা ছিল তাদের সঙ্গে অশান্তি বাড়তে থাকলো, গৃহযুদ্ধ শুরু হলো। আভা লোকি তেসাব্রা নামে গৌতম বুদ্ধের এক শিষ্য ছিলেন। তার অনুসারীরা পরে তিব্বতের লাসায় এসে বৌদ্ধ ধর্ম শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানকার শিক্ষকরা লামা নামে পরিচিত হতে থাকেন। এদিকে গৃহযুদ্ধ চলছে, আর এই গৃহযুদ্ধের জেরে অখণ্ড তিব্বত ছোট ছোট রাজ্যে ভেঙে যায়। তারপরে বৌদ্ধ ধর্মের রমরমা বাড়তে থাকে। একসময় লামাদের হাতেই তিব্বতের ক্ষমতা চলে যায়। ১২৭১ সাল মোগল সম্রাট কুবলাই খান চীনে প্রতিষ্ঠা করেন ইউয়ান সাম্রাজ্য।
1569 ইউয়ান সাম্রাজ্যের সম্রাট ছিলেন আটলান খান। 1577 সাল তখন ছিলেন প্রধান লামা সোনাম গিয়াৎসো। আটলান খানের সঙ্গে দেখা করেন, আর সোনাম গিয়াৎসোর জ্ঞানে মুগ্ধ হয়ে এই আটলান খানই তাকে দলাই লামা উপাধি দেন। সেই শুরু। তেনজিন গ্যাতসো বর্তমান দলাই লামা। তারপর 15তম দলাই লামা নির্বাচন নিয়ে যত জল ঘোলা। চীন ভারতকে কড়া কথা বলে রেখেছে, তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি নয়াদিল্লি, যে জবাবে ড্রাগনের গায়ে ফোস্কা পড়ছে রীতিমতো। দলাই লামার জন্মদিন উপলক্ষে তার সঙ্গে দেখা করে এসেছেন কিরেন রিজিজু, দেখা করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। সেই অরুণাচল যা বারবার নিজের বলে দাবি করে চীন। ভারতের বার্তা বোঝা যাচ্ছে তো। উত্তরসূরি বাছাই নিয়ে তার কর্তৃত্বের কথা জানিয়েছিলেন দলাই লামা, তাতে আপত্তি জানিয়েছে চীন। एक अनुयायी का तरफ से बोल रहा हूँ, मैं एक डिवोटी हूँ। বেজিং বর্তমান দলাই লামাকে মনে করে বিচ্ছিন্নতাবাদী। সেই নেহেরুর আমল থেকে তাকে নিয়ে ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক টানাপোড়েন চলছে। সে টানাপোড়েন চরমে উঠল মোদির আমলেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই দলাই লামার ওপর চীনের খুব রাগ। স্বাধীন তিব্বতের কথা বলেন দলাই লামা, চীনের অধিকার অস্বীকার করেন। আবার ভারতে আশ্রয় কতটা রাগ বুঝিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। বর্তমান দলাই লামার উপরে চীনের প্রচন্ড রাগ, কেননা চীন তিব্বত থেকে ভারতবর্ষে এসেছে এবং ভারতবর্ষ থেকে এসে তিনি চীনের সম্বন্ধে নানান বিবৃতি দিচ্ছেন। চীনে কি ঘটছে সেই সম্বন্ধে উনি যে বক্তব্য রাখছেন সেটা চীনা সরকারের গ্রহণযোগ্য লাগছে না। অত্যন্ত সাহসী মানুষ, সারা বিশ্বজুড়ে তার খ্যাতি এবং সেই জন্যই তিনি নোবেল প্রাইজও পেয়েছেন। তারপরে যিনি এত একটা তিব্বতী মানে বুদ্ধ ধর্ম কেমন জায়গায় নিয়ে গেছে, সারা বিশ্বজুড়েই তার একটা খ্যাতি রয়েছে, অথচ চীন তাকে কবজা করতে পারছে না। ভারত তাকে আশ্রয় দিয়েছে। হিমাচল প্রদেশের ধর্মশালায় তিনি তার গভর্নমেন্ট ইন এক্সাইল পরিচালনা করেন। সুতরাং স্বাভাবিকভাবেই এই লোকটা চীনের ভেতরে, চীনের লোক হয়েও চীনের সম্বন্ধে কিন্তু চীনের সরকার সম্বন্ধে সেই ভালো ধারণা রাখে না। এটা চীনের পক্ষে একটা বড়ই কঠিন জায়গা। তো চীন মনে করে দলাই লামাকে ভারতে থাকতে দিয়ে এবং তাকে চীন সরকারের বিরুদ্ধে মত প্রকাশে নানান অধিকার দিয়ে ভারত যে সেই চীনের সঙ্গে শত্রুতা করছে, এটা চীন মনে করে। এবং
চীন ভাবে যদি ভারত যদি না দালাই লামাকে ঢুকতে দিত তাহলে হয়তো ভারত চীন যুদ্ধ হতো না এবং পরিস্থিতি হয়তো অন্যরকম। তিব্বতের ইতিহাসে এখনো পর্যন্ত 14 জন দলাই লামাকে খুঁজে বের করা হয়েছে। বৌদ্ধ গেলুপ শাখার বিশ্বাস বারবারই দলাই লামার পুনর্জন্ম হয়। দলাই লামার মৃত্যুর পর খোঁজ শুরু হয় সেই শিশুর যিনি পরবর্তী দলাই লামা হবেন। 3 ভাবে খোঁজা হয়। প্রধান লামাদের কেউ একজন তাদের স্বপ্নে শিশু দলাই লামাকে খুঁজে পাওয়ার পথ খুঁজে পান। আগের দলাই লামার অন্ত্যেষ্টির সময় যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়ার গতিপথ অনুসরণ করেও বাড়ি বাড়ি খোঁজ চলে। চীন অধিকৃত তিব্বতের লাসায় লামো লাসো বলে একটা লেক আছে, তার পারে ধ্যান করেও খুঁজে পাওয়া যায় পরবর্তী দলাই লামাকে। চীনের দাবি গোল্ডেন আর্ন পদ্ধতিতে খুঁজতে হবে পরবর্তী দলাই লামাকে। এটা কি? এটা চালু হয়েছিল 1792 সালে কিং রাজবংশের আমলেই। সোনার একটা কলসি ছিল, সেই কলসিতে লামাদের নাম মানে দলাই লামাদের নাম লিখে ফেলা হয়, তার থেকে একটা স্লিপ টেনে সিলেকশন হয়। কিন্তু এই সোনার কলসি পরে মারাত্মক পলিটিসাইজ হয়ে পড়ে, প্রচুর রাজনীতি ক্ষমতা টানাটানি এতে ঢুকে পড়ে। বর্তমান দলাই লামার দাবি এই সোনার কলসির বিষয়টা ধর্মের ওপর রাষ্ট্রের খবরদারির একটা প্রসেস, এভাবে ধর্মগুরু নির্বাচন করা যায় না। আসলে দলাই লামার মতো অনেকেই বিশ্বাস করেন চীন অবৈধভাবে তিব্বত দখল করে রেখেছে। সেই দখলদারি মুক্ত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। চীনের তিব্বত দখলের ইতিহাস আবার ঘুরে ফিরে তাই আসছে। তিব্বত চীন নয়, চীনের থেকে স্বতন্ত্র। তার নিজের ভাষা আছে, নিজের সংস্কৃতি আছে, ধর্ম আছে। 1950 সালের আগে স্বাধীন ছিল তিব্বত। 1720 সালে যখন কিং রাজবংশ তিব্বতের ওপর তার আধিপত্য প্রতিষ্ঠা করে, সেই সময়ও তিব্বতীরা সরাসরি চীনের হস্তক্ষেপ থেকে মুক্তই ছিল। 1911 সালে কিং শাসনের অবসানের পর তিব্বত দ্বৈত শাসনে ছিল, কিন্তু কার্যত স্বাধীন রাষ্ট্র হিসেবেই থেকে গিয়েছিল। 1949 সালের পর তিব্বত আর চীনের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছিল। তিব্বতের রাজধানী লাসাকে চীনের রাজধানী বেজিংয়ের তরফে সরাসরি 3টে প্রস্তাব দেওয়া হয়। তিব্বতকে চীনের অংশ হিসেবে গণ্য করা হোক, তিব্বতের প্রতিরক্ষার দায়িত্ব চীন নেবে, তিব্বতের বাণিজ্য বৈদেশিক সম্পর্ক সব চীন দেখবে। প্রস্তাব তো কথার কথা। প্রস্তাব দেওয়ার পরে পরে পিপলস লিবারেশন আর্মি মোতায়েন হয়ে যায় তিব্বতের পূর্ব সীমান্তে। তিব্বত ঠিক করে তারা লড়বে। বিদেশের সমর্থন চেয়েছিল লাসা। 1950 সালের 7ই অক্টোবর চীনের লাল ফৌজের হামলা শুরু হয়। প্রথমে তিব্বতের খাম দখল হয়ে যায়, তারপর চামডো শহর দখল করে ফেলে চীন। সেই সময় বর্তমান দলাই লামার বয়স ছিল 15 বছর। 51 সালের মে মাসে তিব্বতীরা চীনের সঙ্গে 17 দফা চুক্তির মাধ্যমে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। চীন কথা দিয়েছিল তিব্বতে অকারণ হস্তক্ষেপ তারা করবে না, কিন্তু চীন তিব্বতের সংস্কৃতি নষ্ট করে কমিউনিস্ট দখলদারি শুরু করে। চলে বৌদ্ধ মঠ ভাঙচুর, শুরু হয় বিদ্রোহ। 1959 সালে লাসায় বিদ্রোহ হয়। চীন 80,000-এর বেশি তিব্বতীকে খুন করেছিল। দলাই লামাকে গ্রেফতারের আশঙ্কাও বাড়ে। ওই বছরেই 23শে মার্চ লাসা থেকে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। ভারতের অসম রাইফেলসের উদ্যোগে ভারতে প্রবেশ করেন তিনি। নিজেকে তিব্বতের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে দাবি করেন। নিজের মানুষের রক্ত দেখেছেন দলাই লামা, আমৃত্যু চীনকে ক্ষমা করতে পারবেন না তিনি। আর নিজেদের নাকের ডগা দিয়ে ভারতে চলে আসার এই কিস্সাও চীনের ইগোকে ক্ষত বিক্ষত করে চলেছে আজও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ঠিক এই জায়গা থেকেই চীন মনে করে দলাই লামা যদি তাদের কবজায় থাকে তাহলে তিব্বতের মানুষকে আরো হাতের মুঠোয় আনা যাবে। আন্তর্জাতিক দুনিয়ার কাছে ভাবমূর্তিরও একটা বিষয় আছে। কিরকম বুঝিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। পরবর্তী দলাই লামা কে হবেন এটা নিয়ে চীনের খুব মাথা ব্যথা। চীন ধর্মে বিশ্বাস করে না, কিন্তু
তিবেত তাদের স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন হিসেবে তারা মনে করে এবং চীন সেটা তিব্বত চীনের অংশ সেটা তারা মনে করে এবং সেখানে যারা থাকবে তারা সবাই চীনের আনুগত্য মেনে চলবে এবং যারা ধর্মীয় সংগঠন তারাও চীনের আনুগত্যকে সরকারের আনুগত্য মেনে চলতে হবে এরকম একটা ভাবনা ওদের রয়েছে। কেননা এই দালাই লামা যিনি হন, দালাই লামা তো একটা পোস্টের নাম, ধর্মগুরু যিনি দালাই লামা হবেন তারপরে তিব্বতের জনগণের একটা বিরাট প্রভাব। শুধু তিব্বতের জনগণ নয়, যেহেতু বৌদ্ধ ধর্মের অধিকাংশ মানুষ দালাই লামাকে তাদের পরম গুরু হিসেবে চিহ্নিত করে, সুতরাং সেই মানুষটাকে যদি সরকারি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে তিব্বত সমস্যার অনেকটাই সমাধান হবে। কিন্তু তিব্বত সমস্যার সমাধান নয়, যে সারা বিশ্বে তিব্বতের সম্বন্ধে যে ধারণা তৈরি হয়েছে, চীন বুঝি জোর করে সেখানকার মানুষের ধর্মকে ধর্ম পালন করতে দিচ্ছে না, তাদের অধিকার কেড়ে নিয়েছে, অত্যাচার করছে, এই ধরনের বার্তা সারা বিশ্ব জুড়ে আছে। তাদের নিজেদের কুক্ষিগত একজন যদি ধর্মগুরু থাকে, দালাই লামা থাকে, তাহলে সেটা কিন্তু সে চীনের হয়েই কথা বলবে, এরকমই তাদের ধারণা। কিভাবে ছোট্ট দলাই লামা ওই ভয়ঙ্কর চীনা সেনাদের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেলেন সেটা কিন্তু একটা সিনেমার মতো। আজ স্পেশাল 24-এর শেষে সেই গল্প শোনাই আপনাদের। রুদ্ধশ্বাস এই পলায়ন ইতিহাসে লেখা থাকবে চিরকাল। তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দলাই লামা 1935 সালের 6 জুলাই জন্ম। বর্তমানে তার ঠিকানা হিমাচল প্রদেশের ধর্মশালা। তিব্বতের রাজধানী লাসা থেকে দুর্গম হিমালয় পাহাড়ের মধ্যে দিয়ে পালিয়ে আসার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে তেনজিং গাতসোর। তখন তার বয়স 15। তখন তিব্বতের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে চীন। তিব্বতের চরিত্র বদলের চেষ্টার প্রতিবাদে লাসায় বিদ্রোহ হয়। তার ফলে 80,000-এর বেশি খুন। আশঙ্কা ছিল 15 বছরের দলাই লামাকেও গ্রেফতার করতে পারে লাল ফৌজ। 1959 সালের 10ই মার্চ দলাই লামাকে একটি নাচের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান চীনা জেনারেল। শর্ত ছিল কোনো রকমের দেহরক্ষী ছাড়াই যেতে হবে তাকে। আর এটাই তিব্বতীদের সতর্ক করে দেয়। তাদের আধ্যাত্মিক গুরুকে ফাঁদে ফেলার আশঙ্কা করতে থাকে তারা। এর আগে 50 সালে তিব্বতের একটি বড় অংশের দখল নেয় চীনারা। তিব্বতের বাসিন্দারা বাধ্য হয়ে চীনের কাছে নিজেদের সার্বভৌমত্ব ত্যাগ করে। তবে তারপরেও দলাই লামাকে তিব্বত পরিচালনায় চীন কিন্তু বাধা দেয়নি। 10ই মার্চ নাগাদ অভিযোগ, তাকে গ্রেফতারির ফন্দি আটে চীনের লাল ফৌজ। 1959 সালের 17ই মার্চ গুম্ফা বা মনাস্ট্রি থেকে সেনার বেশে বেরিয়ে আসেন দলাই লামা। সঙ্গে ছিলেন পরিবারের ও অন্যান্য সবার মিলিয়ে প্রায় 20 জন। দুর্গম হিমালয় পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের। পেরোতে হয়েছিল উত্তাল ব্রহ্মপুত্র নদী। তার খোঁজে পাহাড়ে কড়া নজর রেখেছিল চীনা সেনারা। ফলে যা যাতায়াত ছিল রাতের অন্ধকারে। লাসা থেকে খেঞ্জিমানা পাস দিয়ে ভারতের সীমান্তে পৌঁছন তিনি। সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি পাঠান দলাই লামা। তখন সঙ্গে ছিলেন তার মা, বড় বোন, ছোট ভাই তেনজিং চোগিয়ান। ভারত নিরাপত্তা দেয়। অরুণাচল প্রদেশের তাওয়াং মঠে প্রাথমিক আশ্রয়, তারপর হিমাচলের ধর্মশালা। আজ ধর্মশালার কাছে ম্যাকলিওডগঞ্জে দলাই লামার মনেস্ট্রি। হাজার হাজার তিব্বতী বৌদ্ধদের বাস। এই এলাকাকে এখন বলা হয় লিটল লাসা। আজও তারা স্বপ্ন দেখে দেশে ফেরার। আজও স্বপ্ন দেখেন স্বাধীনতার, যে স্বপ্ন জিইয়ে রাখেন 90 বছরের দলাই লামা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তার প্রয়াণের পর দলাই লামা কে হবেন তা নিয়ে নতুন করে বিতর্কের শুরু। অবশ্য হইচই শুরু হতে দলাই লামা আবার এও বলেছেন তার এখন 90, তিনি আরও 40 বছর বাঁচবেন, অর্থাৎ মোট 130 বছর। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন। ফলে এই বিতর্ক চরমে এখনই উঠছে কিনা তা নিয়ে কিন্তু একটা আশার আলো দেখা যেতে পারে। ইতিমধ্যেই দলাই লামা তিব্বতী বৌদ্ধ ধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসেবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। তার ভবিষ্যৎবাণী, তিনি চীনের কর্তৃত্বের বাইরে পুনর্জন্ম নেবেন, হতে পারে ভারতে। 1989 সালে নোবেল শান্তি পুরস্কার পান দলাই লামা।
তিব্বতের বিশেষ ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষার জন্য এ সম্মান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।